জুলাইয়ের উদযাপনটা রাষ্ট্রীয়ভাবে এই জুলাই শহীদ দিবস যতটা জাঁকজমকপূর্ণভাবে, যতটা শ্রদ্ধা ভরে, যতটা আয়োজন করে করা দরকার ছিল, আমার কাছে মনে হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সেটার অভাব হয়েছে। একটা রেগুলার মামলা করে অন্তত করা যেত। কোর্ট মার্শালে যাদের শাস্তি হয়েছে। একজন রাষ্ট্রপতি একজন বেসামরিক ব্যক্তি ছিলেন, জনগণের ভোটে নির্বাচিত ছিলেন, তার হত্যাকাণ্ডের বিচার সেনা আইনও হয় নাই, বেসামরিক আদালতও হয় নাই, হয়েছে একটা সেনা বিদ্রোহের শৃঙ্খলা ভঙ্গ যেরকম হয় সেনাবাহিনীর আর্মি অ্যাক্টের 31 ধারায় যে বিচারটা হয়েছে মিটুনি বলে সেইটা হয়েছে। বাহিনীরও একটা নিজস্ব আইন আছে, সেনাবাহিনীতে যারা থাকে তাদের বিচার তাদের কোর্ট মার্শালে হয়। সো এটা যেহেতু তাদের বিষয়, মানে তাদের যেহেতু সেনাবাহিনীর লোক, তাদের বিষয়, সেটা বাংলাদেশের আইন, বাংলাদেশের যারা নীতি নির্ধারণের জায়গায় আছে তারা এটাকে ঠিক করবেন যে কোনটা করা দরকার বা কোনটা করা দরকার না। কড়া আলাপের আজকের পর্বে অতিথি হিসেবে যারা রয়েছেন, সম্মানিত অতিথি পরিচয় করিয়ে দিই। শুরুতে রয়েছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি সাবেক চিফ প্রসিকিউটর, তিনি সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রয়েছেন জনাব সালেউদ্দিন, তিনি সাংবাদিক, এবং ডক্টর নাহারিন ইসলাম খান, তিনি আমাদের সাথে জয়েন করার কথা, তিনি অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপাতত আমরা আলোচনা শুরু করি, আপনাকে দিয়ে শুরু করি। জনাব তাজুল ইসলাম, আপনি যদি বলেন যে আজকে 16ই জুলাই, বলা হচ্ছে যে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। প্রশ্ন হচ্ছে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এই দিনটি এবারও রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হলো আজকে। এখন জুলাই কি দিবস এবং কর্মসূচিতেই আজকে এই শব্দবন্ধেই আজকে আটকে আছে, নাকি এই দিবসটাকে আসলে যথাযথ সম্মান অথবা এটাকে মনে করার জন্য যথেষ্ট রকমের আয়োজন ছিল কি বলে মনে হয়েছে আপনার কাছে? দেখুন, জুলাই শব্দমালার মধ্যে আবদ্ধ থাকার জিনিস নয়। আর এই বছরে এসে জুলাইয়ের উদযাপনটা রাষ্ট্রীয়ভাবে এই জুলাই শহীদ দিবস যতটা জাঁকজমকপূর্ণভাবে, যতটা শ্রদ্ধা ভরে, যতটা আয়োজন করে করা দরকার ছিল, আমার কাছে মনে হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সেটার অভাব হয়েছে। যদিও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে রাজনৈতিক দলগুলো কর্মসূচি নিয়েছেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ঢোকেন, আবু সাইদের শাহাদাত এবং তার যে আত্মত্যাগ, এটা জুলাই বিপ্লবকে ইগনাইট করেছিল মূলত, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে, রাষ্ট্র কিভাবে উদযাপন করছে সেটা বড় কথা নয়, সাধারণ মানুষ এটাকে উদযাপন করেছে, তারা শ্রদ্ধা ভরে স্মরণ করেছে। আপনি যেটা বলেছেন যে এটা কি আলোচনা বা এই স্মরণের মধ্যেই থাকবে কিনা, সেটাই হচ্ছে জাতীয় প্রশ্ন। সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে, আমি সবসময় আশাবাদী মানুষ। হতাশা এবং ফ্রাস্ট্রেশনের অনেকগুলো বিষয় তৈরি হয়েছে ইতিমধ্যে, কিন্তু আমি এখনও হতাশ হতে চাই না। যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আবু সাইদেরা যে কারণে তাদের সর্বোচ্চ ত্যাগটা করেছিলেন, আত্মত্যাগ করেছিলেন, যে পুরো রাষ্ট্রটাকে তারা নতুন করে দেখতে চেয়েছিলেন, একটা বদলে যাওয়া বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার দেখতে চেয়েছিলেন। তারা নিছক দল বদলানো, ক্ষমতা বদলানো একটা নির্বাচন দেখতে চাননি। সেই জায়গায় বর্তমানে পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ, তারা যে জুলাই সনদটার ব্যাপারে তারা যে রোলটা প্লে করছেন, এইটা আসলে হতাশাব্যঞ্জক। এখনও আমি মনে করি সময় আছে। তারা যেমন বলছেন যে জুলাই সনদের সব কিছু বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবে তারা সেটা করছেন না। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই সনদে যে সমস্ত কথা ছিল, সেই আইনগুলো তারা একের পর এক ল্যাপস করে দিচ্ছেন, সেগুলো তারা করছেন না। বিশেষ করে সংবিধান সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয়েছিল, সকল দল মিলে ঐক্যমত্য কমিশনে সেটার ব্যাপারে একমত হয়েছিলেন, এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে, সেটা কি সংস্কারের বিষয়ে একমত হয়েছিল নাকি সংশোধনের বিষয়ে একমত? না, সেখানে সংস্কারের কথা আছে, সংশোধনের কথা নেই। আচ্ছা। এবং আপনি খেয়াল করবেন যে এই সংস্কারগুলো করার ব্যাপারে যে প্রথমত কথা হচ্ছে যে ওনারা আজকে যে যুক্তিটা দেখাচ্ছেন যে জুলাই বাস্তবায়ন অধ্যাদেশ বা আদেশ যেটা, সেইটা আসলে কোনো আইনি ভিত্তি নাই, সে কারণে ওনারা নাকি এটা মানতে বাধ্য না। এটা হচ্ছে প্রধান আর্গুমেন্ট সরকারি দলের পক্ষে। কিন্তু এইটার কাউন্টার হচ্ছে, দেখুন, জুলাই বিপ্লবটা সংবিধানের মধ্যে থেকে হয়নি। জুলাই আমাদের সংবিধানের মূল কথাটা যদি দেখেন, জনগণকে বলা হয়েছে সকল ক্ষমতার উৎস, এবং আর্টিকেল 7-এ বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপেই সংবিধান। তার মানে সংবিধানটা হচ্ছে জনগণের ইচ্ছার কারণ, অভিপ্রায় বা ইচ্ছার বহিঃপ্রকাশটা হচ্ছে সংবিধান। এই জনগণ চাচ্ছে যে এই সংবিধান আমার রাষ্ট্রের চাহিদা পূরণ করতে পারছে না, এটা মানে পুরোপুরি চেঞ্জ হওয়া দরকার, নতুন করে হওয়া দরকার। সেটার বহিঃপ্রকাশের কারণেই বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হলো, তারা চাইলেন যে এই বাস্তবায়নটা কিভাবে হবে, ঐক্যমত্য কমিশনে বলা হলো একটা আদেশ জারি করা হবে, সেই আদেশ জারি করা হলো। এই আদেশটা সংবিধানের কোনো অনুচ্ছেদ অনুযায়ী হয়নি, এটা জনগণের অভিপ্রায়ের
বহিঃপ্রকাশ হিসাবে এটা হয়েছে। সুতরাং এটা সর্বোচ্চ আইন, এটা সংবিধানের উপরে স্থান পাবে। সুতরাং আজকে যে আর্গুমেন্টটা সরকারি দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, ইট ইজ ভয়েড আব ইনিশিও, এই আর্গুমেন্ট গ্রহণযোগ্য নয়। নাম্বার 2 হচ্ছে, ওনারা যেটাকে অবৈধ বলছেন, কোনো আদেশ এটা অবৈধ বলতে হলে বলতে পারে আদালত। সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে, পেছনে কারা আছে সেটা ভিন্ন আলাপ, তো মামলায় থেকে রায় তো হয়নি, কোনো স্থগিত আদেশ নাই, তাহলে আপনি সে এই জুলাই আদেশ অনুযায়ী কাজ কেন করছেন না? আপনার প্রতি কোনো স্থগিত আদেশ নেই, আর এটা কোনো জায়গায় অবৈধ ঘোষিতও হয়নি, এবং এটা ঘোষিত হতেও পারবে না। কেন জানেন? যে দুনিয়ার ইতিহাসের কোনো বিপ্লব জনগণের অভিপ্রায়কে আদালত বলতে পারে না যে এটা অবৈধ। জুলাই বিপ্লবকে অবৈধ বলার ক্ষমতা বাংলাদেশের কোনো আদালতের নেই, এবং এটা কিন্তু আদালত বলেছেন এই কথাটা, যে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন মোহসেন রশিদ সাহেবরা দায়ের করেছিলেন, সেটা রায় হয়েছে হাইকোর্ট থেকে, বলেছে যে এই জনগণের অভিপ্রায়ের প্রেক্ষিতে যে বিপ্লব হয়েছে, যে সরকার হয়েছে, সেইটাকে বৈধতার প্রশ্নে কোনো রায় দেওয়ার ক্ষমতা আদালত। জনগণের অভিপ্রায় যে বলছেন, সেটা কিসের ভিত্তিতে বলছেন? মানে কোন ডকুমেন্ট? সেটা তো একটা লিখিত কোনো একটা জায়গায়, কোনো একটা ফর্মে তো তার উপস্থিতি থাকতে হবে রাষ্ট্রের সামনে। সেই রেফারেন্সটা কি? সেটা হচ্ছে জুলাই জাতীয় চার্টার, জুলাই সনদ, যেটা সব সেই জুলাই সনদকে আপনি বলছেন যে মানে সরকারি দল যারা সংসদে সংখ্যাগরিষ্ঠ, তারা যদি ইগনোর করে, তাহলে আপনি সেটাকে কিভাবে? সংখ্যাগরিষ্ঠতা কিন্তু জনগণের অভিপ্রায়ের কথা নয়। আপনি দেখুন, জনগণ আপনাকে নির্বাচিত করেছে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য, কিন্তু অভিপ্রায়টা ছিল যে আপনি এই কাজগুলো করার জন্য আমি আপনাকে নির্বাচিত করছি। ঐক্যমত্য কমিশনের কথা ছিল যে আপনি এই সংস্কারগুলো করবেন, সেখানে তারা জনগণের অভিপ্রায় এটা সংস্কার করবেন, সেইটা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে, সেটা আবার অভিপ্রায়টা কিভাবে বাস্তবায়ন করা হবে? জনগণের অভিপ্রায়ে গঠিত যে সরকার প্লাস ঐক্যমত্য কমিশন মিলে বললো যে এটা একটা আদেশের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব, তার প্রেক্ষিতে গণরায় হলো গণভোট। তা আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এটা লিগাল বাইন্ডিং। গণভোট যখন জনগণ এটা রায় দিল, গণভোটের সুনির্দিষ্ট 3টা প্রশ্ন ছিল, 4টা প্রশ্ন ছিল। সেই প্রশ্নে যখন আপনি হ্যাঁ ভোট জিতলো 70% মানুষ, প্রায় 68.59, সেইটাই হচ্ছে বড় ম্যান্ডেট। সেইটাকে এখন আপনি বলছেন আপনি মানবেন না, এটা হচ্ছে সরাসরি মানবে না। সরকারি দল তো এই ধরনের কোনো কথা আসলে সরাসরি বলে না, তারা মানবে না বলেছে। তারা বলেছে আমরা এটা মানতে পারি, বলেছে তারা অক্ষর অক্ষর এটা পালন করবে, জুলাই সনদ অক্ষর অক্ষর পালন করবে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এইটা অবৈধ, এটা আমরা মানতে বাধ্য নই। একই সাথে দুটো কথা বলেছে। আচ্ছা, সুতরাং এই যে ওইটাকে অবৈধ বলছেন এবং মানতে বাধ্য নই, এইটাই হচ্ছে টোটাল আপনার ইউটার্ন, যে জনগণ যে গণভোটের মাধ্যমে যে জিনিসটাকে অভিপ্রায় আকারে পাশ করলো, আপনি বলছেন এটা মানতে বাধ্য নয়, তাহলে আপনি কি করছেন? এটা হচ্ছে, আমি বলেছি যে এইটা একটা জাতীয় প্রতারণা হবে, এবং এটার খেসারত তাদেরকে দিতে হবে। জনাব সালেউদ্দিন আহমেদ আলোচনা শুনছিলেন। আজকে শুরুতেই যেটা বলছিলাম যে জুলাই শহীদ দিবস পালন করছে রাষ্ট্র, সেই যে আকাঙ্ক্ষা, সেই জায়গায় কোনো ঘাটতি দেখেন নাকি না ঠিক মতোই চলছে? এবং যে আমরা ওই যে অসমাপ্ত বিপ্লব নামে একটা লেখা আছে লরেন লিফসুলসের, তো মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ রয়ে গেছে, জুলাইয়ের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অসম্পূর্ণ রয়ে গেছে, এমনকি 52-এর ভাষা আন্দোলনের যে চেতনা, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন, এই আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গেছে। এগুলার মধ্য দিয়েই, অপূর্ণতার মধ্য দিয়েই পূর্ণতা খোঁজা যায়, কিন্তু আকাঙ্ক্ষা অপূর্ণতা এইটাই প্রথম না, অপূর্ণতা আরও আছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের যে সাম্যের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, মানবাধিকার, সেটা কি পেয়েছি আমরা? পাই নাই। তো এর মানে কি আমি বলবো মুক্তিযুদ্ধ ব্যর্থ? এত রক্তকহী 9 মাসের লড়াইয়ের পর আমরা কি গণতন্ত্র পেয়েছি? লড়াইটা কেন হইল? আমরা তো পাকিস্তানের সঙ্গে ছিলাম, তারা সংখ্যাগরিষ্ঠ দলের নেতার হাতে ক্ষমতা হস্তান্তর করে নাই, তাই থেকে একটা জাতীয়তাবাদী চেতনায় রূপ নিল এবং একটা যুদ্ধে আমরা উপনীত হইলাম। কিন্তু কেন হয়েছিল? এমনি মনে হয়েছিল যে আমরা একটা যুদ্ধ করব, একটা কারণ ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল যে গণতন্ত্র, সাম্য, মানবাধিকার, ন্যায় বিচার ইত্যাদির একটা আকাঙ্ক্ষা ছিল। সেটা কি পেয়েছেন? গত কত 56 বছর হয়ে গেল না, 55 বছরে কি পেয়েছেন? পান নাই। জুলাইয়ের একটা আকাঙ্ক্ষা ছিল, তাজুল ভাইয়ের এই
কথার সঙ্গে আমার ওনার সঙ্গে আমার কোনো তর্ক নাই। জুলাইয়ের একটা আকাঙ্ক্ষা ছিল। দ্বিমত আছে, আমি তর্ক নাই, কিন্তু দ্বিমত নাই, কিন্তু আমরা একটা তর্কের মধ্যে জড়িয়ে গেছি। আমি এটা বলবো, জুলাইয়ের একটা আকাঙ্ক্ষা ছিল। কি আকাঙ্ক্ষা? জুলাই কি এমনি হয়ে গেছে? ও তো ছিল কোটা বিরোধী আন্দোলন। কেন হাসিনার পতনের আন্দোলনে গেল এই জন্য যে এত জুলুম হয়েছে আর মানুষ সহ্য করতে পারে নাই। তো এটা কি এই জুলুমের শাসক চলে যাওয়ার পরে কি এই জুলাইয়ের চেতনা শেষ হয়ে গেল? না, ওই একই চেতনায় ফেরত চাই আমরা, যে এই কেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হইলো। যদি এখানে গণতন্ত্র থাকতো, যদি ন্যায় বিচার থাকতো, মানবাধিকার থাকতো, তাহলে তো জুলাই হইতো না। এখন আসেন যে আমি বললাম যে তাজুল ভাইয়ের সঙ্গে আমি তর্ক করবো না, এটা তর্কের ইস্যু না, এটা রাজনৈতিক সমাজতার বিষয়। কেন? যারা এই তর্কের মধ্যে আমরা আছি বা এই সংসদে যারা আছে, তারা জুলাইয়ের শহীদদের রক্তের ফসল। ফলে এই জিনিসটা কি রাজনীতিবিদরা কোনো কোনো ক্ষেত্রে ভুলে গেছে বা যাওয়ার চেষ্টা করছে, এরকম মনে হয় টেন্ডেন্সি? সেই জন্য তো আমরা আলোচনা করছি। আলোচনাটা তো এই জন্যই হচ্ছে, কোথাও ভুল হয় বলেই, কোথাও ব্যত্যয় ঘটে বলেই আলোচনা হচ্ছে। আমি একটু না থামাইলে আমি একটু বলে নেই। জি, দেখেন, আমরা একটা নতুন শিশু কিভাবে ভূমিষ্ঠ হবে, এটা হলো মূল কথা। কিন্তু কেউ প্রাকৃতিক নিয়মে হয়, কেউ সিজারের মাধ্যমে হয়। কিন্তু মূল কি? শিশুটা ভূমিষ্ঠ করা। এখন আমাদের এই যে জুলাই সনদ বলেন, তারপরে আপনি আমাদের যে গণভোট বলেন, তার আগে তো একটা সুন্দর আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনায় মোটামুটি কিছু ঐক্যমতের জায়গায় ছিল, খুব অল্প জায়গায় দ্বিমত, খুব অল্প। একটা হলো উচ্চকক্ষ, সেটা আনুপাতিক হারে হবে, এই নির্বাচিত সংসদের সংখ্যানুপাতে হবে, না আনুপাতিক ভোটের ভিত্তিতে হবে। দেখেন, ওই জায়গায় উচ্চকক্ষ নিয়ে দ্বিমত নাই। তাহলে ওইটাও একটা সমাজতার ব্যাপার। এটা নিয়েও নানান প্রস্তাব ছিল, মধ্যপন্থা প্রস্তাব ছিল, যে ঠিক আছে 50% সংখ্যানুপাতে করেন, তবু সমাজতায় আসেন, 50% আনুপাতিক হারে করেন। কেন? আমরা চাই জুলাইয়ের যারা চেতনা ধারণ করে, যারা এই সংসদে বসে আছেন, তারা একটা সমাজতা করবেন। এখন আসেন দ্বিতীয় কথা, সংস্কার না সংশোধন। এটাও আমি মনে করি সমাজতার বিষয়, কাজ যদি একটা হয়। এখানে দ্বিমতার আরেকটা বড় জায়গা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তাজুল ভাই জানেন, কারণ তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। উনি যদিও ট্রাইব্যুনালে ছিলেন দীর্ঘদিন, উনি বিচার বিভাগের এই যে সংগ্রাম, স্বাধীনতা ইত্যাদির জন্য লড়াই করছেন, উনি জানেন। আমাদের এখানে এই যে মূল সংকটটা হলো আরেকটা, এই দুইটাই সংকট, অন্যগুলা খুব নাই। আরেকটা হলো জাতীয় প্রতিষ্ঠানগুলো গঠন প্রক্রিয়া নিয়ে। জাতীয় প্রতিষ্ঠান কি? আমাদের দুদক, আমাদের নির্বাচন কমিশন, আমাদের পাবলিক সার্ভিস কমিশন, এইগুলার গঠন প্রক্রিয়া কি হবে তা নিয়ে একটা দ্বিমত ছিল। তাহলে আচ্ছা, আরেকটা দ্বিমতের জায়গা ছিল তত্ত্বাবধায়ক সরকার। ঠিক আছে, জি। এখন তত্ত্বাবধায়ক সরকার, উচ্চ আদালতে একটা আদেশ আসছে, সংসদের উপরে সে দায়িত্ব। এটা নিয়ে মোটা দাগে কোনো বিতর্ক নাই, কিন্তু না, বিতর্ক আছে। মোটা দাগে নাই, মোটা দাগে এখনো আসে নাই বিতর্কের জায়গায়, সেটা আগের মতোই। এইটা নিয়ে একটা আন্দোলন ছিল দীর্ঘদিন ধরে। চাই আগে শুনে নেন। জি, আমরা তো এই কয়েকটা জায়গায় দ্বিমত করেছি। জি। তো এই কয়েকটা জায়গায় যদি ঐক্যমত হয়, তাহলে সংবিধানে কিভাবে ঢুকবে? আমি এটাকে সংস্কার বলবো, আরেকজন বলবে সংশোধন, অসুবিধা নাই। মূল জায়গা সংস্কার আর সংশোধনে না। তাহলে মূল জায়গা হলো এই জিনিসগুলা তো সেটেল হয় নাই। ওই যে বললাম যে আমাদের উচ্চকক্ষ, এই জায়গায় তো তারা বলছেন যে সেটেলড বিষয় না, এবং এটা জনগণের না, রায়ের মাধ্যমে সেটেলড বিষয়। না, না, এটা বললে তারা হবে না। এটা বলে, আমি আপনাকে রেকর্ডের জিনিস বলি, জি, এটা বললে হবে না।
এই জায়গায় আমাদের একটা সংকট তৈরি হয়েছিল এটা নির্বাচনকে কেন্দ্র করে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খেয়াল করবেন, উনি বললেন কি যে গণভোটটা আমরা নির্বাচন আদায় করতে গিয়ে মেনে নিয়েছি। শুধু গণভোট? জি, ওই যে বললেন জাতীয় সংসদই বললেন। আমি বলি আমাদের এখানে দুইটা ইস্যু হয়ে গেছিল। প্রথম সনদ হইল, সনদ হয়ে কিন্তু নির্বাচন আপনার জাতীয় ঐক্যমত কমিশনের কাজ শেষ হয়ে গেছিল। কিন্তু তখন জামাত ইসলামের পক্ষ থেকে বলল এই সনদ দিয়ে হবে না, এই সনদ স্বাক্ষরের আগে যে এটা কিভাবে কার্যকর হবে তার দৃশ্যমান কিছু আমরা দেখতে চাই, নতুবা আমরা এই সনদে স্বাক্ষর করবো না। আপনার মনে আছে এনসিপি স্বাক্ষর করে নাই, জামাত গিয়েছে। আমি এখানে জামাতকে সাধুবাদ দিই, কিন্তু জামাত যে গিয়েছিল, জামাত নিশ্চয়ই কোনো একটা আলাপের ভিত্তিতে গেছিল। সে হয়তো বলছিল আপনারা দৃশ্যমান কিছু করেন। কি দৃশ্যমান? যেটার জন্য ওই গণভোটের এই যে সাংবিধানিক আদেশ জারি করতে হইল। কিন্তু এইটা ঐক্যমতের ভিত্তিতে হয় নাই, তাদের কাছ থেকে জোর করে আদায় কেন? করে নিয়েছে। জি, আবার বিএনপি বলতেছে যে রোজার আগেই নির্বাচন হইতে হবে। তখন এই তত্ত্বাবধায়ক সরকারে যারা ছিলেন তারা একটা মধ্যপন্থার দিকে গেলেন তাদের মতো করে, ভুল হইতে পারে। এইখানে হচ্ছে মোট ইয়েটা যে আপনার সাংবিধানিক আদেশ জারি করা হইল, এটা রাজনৈতিক দলের ঐক্যমতের মধ্যে দেওয়া হয় নাই। এইটি অন্তর্বর্তীকালীন সরকার তার নিজস্ব বিবেচনা এটা জারি করেছে, কিন্তু তার ভিত্তিতে কিন্তু নির্বাচন হয়ে গেছে, গণভোট হয়ে গেছে। ফলে এইগুলা আমাদের একটা সংকট, নানান সমস্যাগুলো রয়ে গেছে। আচ্ছা, কিন্তু এগুলো সমাধান কিভাবে করবেন তো এটা তর্কের না। আচ্ছা, আমি কিভাবে এই প্রশ্ন আপনি আরেকবার উত্তর দিবেন, তখন আপনি বলবেন যে সমাধানটা কিভাবে হতে পারে। তাজুল ইসলাম, উনি যেটা বললেন যে এখানে আসলে এই সংস্কার নাকি সংশোধন, গণভোটের যে বিষয়গুলো তুললেন, আপনি এর সে কোনো উত্তর দিবেন নাকি আমরা কোনো প্রশ্নে যাব? আমার একটাই, আমি সালেহ ভাইয়ের স্পিরিটের সাথে দ্বিমত পোষণ করি না। ভিন্নমত তো ঐক্যমত কমিশনে নানান ধরনের মতামত এসছে, কিন্তু ফাইনালি অন্তর্বর্তীকালীন সরকারকে মাঝখানে রেফারিং করতে হয়েছে, এবং তারা যেটা করেছেন মোটা দাগে এটার বিরোধিতা তো নাই। তারা হয়তো একভাবে চেয়েছে, আর একভাবে চেয়েছে। মোটা দাগে গণভোট যখন হয়ে গেল, গণভোটের মধ্য দিয়ে একটা বৈধতা কিন্তু পেয়ে গেল। গণভোটটা যে করবে সেটা একটা তখন আসলে কি প্রক্রিয়া বাস্তবায়নযোগ্য হবে সেটার জন্য আদেশ ছাড়া আসলে কোনো বিকল্প ছিল না। আর এই আদেশটা সংবিধানের মধ্য থেকে হতে হবে এই প্রয়োজন ছিল না, কারণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হলে সেটা তো সংবিধানের মধ্যে নাই। সুতরাং যা কিছু করা হয়েছে এটা বিপ্লব, পরবর্তী সময়ের জনগণের রায়ের ভিত্তিতে, জনগণের ইচ্ছার ভিত্তিতে, একটা প্রয়োজনের ভিত্তিতে এটা করা হয়েছে। এখন সংস্কার এবং সংশোধন এই দুটো জায়গার প্রবলেমটা হচ্ছে আমাদের কিছু সাংবিধানিক মামলার অতীতের রায় আছে সুপ্রিম কোর্টের, যে সংশোধন আপনি সংবিধানে কত দূর করতে পারবেন। বহুত কিছু সংবিধানের সংশোধন করতে পারবেন, কিন্তু বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন, সংবিধানের মৌলিক স্তম্ভ কয়েকটা আছে, সেগুলো আপনি পার্লামেন্ট থেকে সংশোধন করে পারবেন না। যেমন ধরেন ধর্মনিরপেক্ষতাকে তারা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে বলেছে এটা বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। এখন আপনি যদি সংশোধন করে বেসিক স্ট্রাকচারটাকে ফেলে দেন, সুপ্রিম কোর্টে আরেকটা মামলা করলে আরেকটা রায় হয়। যেমন পঞ্চম সংশোধনীকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, কারণ বলেছে যে ওইখানে যা কিছু করা হয়েছে এগুলো বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশনকে ধ্বংস করেছে। জিয়াউর রহমান সাহেবের যত কিছু করা হয়েছিল সব বাতিল করে দিল। এখন আজকে যদি সংস্কার অথবা সংশোধন, এই বিতর্কে যদি ওনারা সংশোধনের প্রক্রিয়ায় যান, তাহলে রাষ্ট্র ভবিষ্যতে অনিবার্য একটা বিপদে পড়তে যাবে, তাহলে এই সব কিছু আয়োজন ব্যর্থ হয়ে যাবে। তাহলে সমাধানটা হচ্ছে যে সংবিধান যেহেতু জনগণ প্রণয়ন করতে পারে, সেই কারণেই সংবিধান সংস্কার পরিষদ করা হয়েছিল, যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে দায়িত্ব পালন করবে। সেই কারণেই গণভোটটাও হয়েছিল। তার মানে এই এমপিরা একই সাথে পার্লামেন্টের মেম্বার এবং গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএনপি প্রথম দিন যেটা বললেন যে আমরা গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি, এটা ভুল। এবং এই কারণেই কিন্তু বিতর্ক, আমার কাছে যেটা মনে হয়েছে, এগুলো কয়েকজন ব্যক্তির পার্সোনাল ইগোর কারণে আসলে জাতি সাফার করছে। আসলে টেকনিক্যাল সমস্যা আমরা আইনজীবী হিসেবে যেটা বুঝি, যদি আপনি সংশোধন করতে যান, বেসিক স্ট্রাকচার চেঞ্জই করতে পারবেন না। আর বেসিক স্ট্রাকচার যদি চেঞ্জ করতে না পারেন, তাহলে এই সংবিধান দিয়ে আমরা যে বলে না যে ইহা লইয়া আমরা কি করিব, তো এই কসমেটিক চেঞ্জ দিয়ে তো জাতির হবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষাতে ছিল যে এই সংবিধান আমূল পরিবর্তন হয়ে যাবে। আওয়ামী লীগ এটাকে যে পর্যায়ে নিয়ে গেছিল, একটা আমূল পরিবর্তন দরকার। তাছাড়া এই রাষ্ট্র 54 বছর, সেটার জন্য একটা কমিটি করা দরকার। সেই কমিটিতে যখন বিরোধী দলের সদস্যদেরকে আহ্বান করা হয়েছে,
সেই জায়গায় বিরোধী দল অর্থাৎ সংসদের প্রধান বিরোধী দল জামাত এবং এনসিপি তারা সেখানে তাদের সদস্য দেয় নাই, অর্থাৎ 12 জনকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই জায়গায় এখন মানে সরকারি দল যেভাবে চায় সেইভাবেই এখন হয়ে যাবে। আচ্ছা। এটা কি অভিমানের না, অভিমান না, দেখিয়ে- এটা আমি মনে করি যে তাদের একটা যৌক্তিক প্রোটেস্ট। কারণ আপনি কমিটিটা করলেন সংবিধান সংশোধনের লক্ষ্যে, তো সংবিধান সংশোধনের লক্ষ্যে কমিটিতে যে আমার লাভ কি? আপনি তো একটা টার্গেট যেটা নির্ধারণ করলেন, যেটা ফুললি অ্যাচিভ করলেও আসলে আমাদের কোনো লাভ হবে না, মানে রাষ্ট্রের কোনো লাভ হবে না। সুতরাং যেটা কথা ছিল যে সংবিধান সংস্কার পরিষদ নামই করেন না, এই নামটার জন্য বিএনপির এত সমস্যাটা কি? তাহলে যেটা সুবিধাটা হচ্ছে, না, সংস্কার পরিষদের বিষয়ে তো বিএনপি একমত না। মোটা দাগে যদি তাই মনে হয়, সংশোধনের বিষয়ে তারা ওই দিকেই যেতে চাইছে বা আগাচ্ছে। তারা আগাচ্ছে। গণভোটের রায়টা কি ছিল? গণভোটের রায়ের মধ্যে ছিল যে সংস্কার হবে। তাহলে আপনি না, আবার গণভোটের সেই রায়ের বিষয়ে তো কথা আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে আমরা একটা তো এটা তো প্রতারণা। নির্বাচন আদায় করার জন্য এটা এটা বলতে আমাদের পারেন এক উনি, রকমের- এটা তো বলতে পারেন না উনি নির্বাচন আদায়ের জন্য প্রতারণা করলেই হলো নাকি? জনগণ তো শুদ্ধ ভেবেই রায়টা দিয়েছেন। না, কিন্তু তার তো একটা জাস্টিফিকেশনও তিনি বলেছেন। তিনি বলেছেন দেশে একটা যে বিশৃঙ্খল অবস্থায় ছিল, No, এটা কোনো একটা shape-এ justification আনা, একটা মানুষকে একটা স্বস্তি দেয়া। অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বস্তি দেয়নি, সব কিছু ঠিক মতো। অস্থিরতা কে তৈরি করেছে? আমি রাজনৈতিক কথা কম বলতে চাই, কিন্তু উনি যে যুক্তিগুলো দিয়েছেন এগুলো খোড়া যুক্তি। হ্যাঁ, পার্লামেন্টে উনি যে যুক্তিগুলো দিচ্ছেন একতরফাভাবে, এটা ঠিক না, এটা আসলে পার্সোনালি উনি নিয়ে এগুলো করছেন। গণভোটের মধ্য দিয়ে জনগণ বলছে যে আমরা সংস্কার চাই, তা গণভোটের রায়ের মাধ্যমে পাশ হয়ে গেছে, রাইটলি অর রংলি জনগণ রায় দিয়েছে। আপনি এটার বিরুদ্ধে বলার কেউ না, আপনি এটা বলতেই পারেন না। এবং আপনি বললেন যে আমরা একটা নির্বাচন যদি না দেয় সেটা আদায়ের জন্য করেছি, এই কথা বলার আপনি কে? নির্বাচন আদায়ের জন্য জনগণ কখনো কি অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে আমরা নির্বাচন দেব না? না, কিন্তু কথা তো এরকম হয়েছিল, নির্বাচন 5 বছর ডক্টর ইউনূস না, থাকুক, মানুষে চেয়েছে, তারপরে এটা তো সরকার বলেনি। এটা ঈদগাহ মাঠে মানুষ বলেছে স্যার 5 বছর থাকেন, এটা কি সরকারের কথা না? তো এটার ভিত্তিতে এটা আপনি কনক্লুশনে আসতে পারেন না যে ওনারা নির্বাচন দিতে চায়নি। ডক্টর ইউনূস সবসময় বলেছেন আমি যত দ্রুত পারি এটা দিয়ে চলে যাব, কিন্তু মাথায় রাখতে হবে এই রক্তাক্ত অভ্যুত্থানটা হয়েছিল সার্টেন লক্ষ্য নিয়ে। তো সবাই বলেছিল যে খালি একটা নির্বাচন নাকি, তাহলে নির্বাচন তো হাসিনার আমলেও হয়েছে। তা আমরা যদি রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার করে এই যে জিনিসটা সাফার করেছি আমরা 17 বছর, অথবা স্বাধীনতার পরের 54 বছর, আমাদের যে কনস্টিটিউশন আমাদের কোনো কিছুরই সমাধান ঠিকমতো দিতে পারলো না, গণতন্ত্র এই লেভেলে চলে আসলো, সেইটার থেকে উত্তরণ মানুষ চেয়েছে, সেটার লক্ষ্যে গণভোটে মানুষ রায় দিয়েছে। আপনি এখন বলছেন আপনি একটা বিশেষ উদ্দেশ্যের কারণে এটা মেনে নিতে বাধ্য হয়েছেন। আপনি মেনে নিতে বাধ্য হয়েছেন, আপনি মানেন আর না মানেন, জনগণ রায় দিয়ে ফেলেছে, এটা মানতে আপনি বাধ্য। আচ্ছা, আপনার এই পয়েন্টে সুনির্দিষ্ট এই পয়েন্টেই সালেহ আহমেদ, আপনি যদি এই সুনির্দিষ্ট সালেউদ্দিন এই বিষয়টা নিয়ে যদি আপনার কোনো মতামত ব্যক্ত করেন, কোনটা যে ভাই? জনগণের যে রায়, সেই রায় মানতে আপনি বাধ্য, মানে সরকারি দলকে বলা হচ্ছে, এবং একই সাথে সংস্কার যে কমিশন করার কথা সেটা না করে এক ধরনের সংশোধন কমিশন বা কমিটি করার, মানে সংসদে একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে বিরোধী দল নাই। সুতরাং যেই মূল প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়ন, সেই জায়গায় একটা বড় রকমের অনিশ্চয়তা তো দেখেন, দেখা দিয়েছে। আমি শুরু থেকে বলছি একটা রাজনৈতিক তর্ক বলেন কুতর্ক বলেন আছে। না, এটা কি শুধুমাত্র তর্কের মধ্যেই শেষ? আমি বলি, আপনি যদি প্রতি কথায় 2টা প্রশ্ন করেন তাহলে হ্যাঁ। কথা তো বলতে হবে না, আগে যে প্রশ্ন করছে তার উত্তরটাকে দিয়ে দিই। জি, তো এখন ধরেন আমরা এটাকে বিপ্লব বলি, কেউ বলে অভ্যুত্থান, কেউ বলে আন্দোলন। এনসিপির সাধারণ সম্পাদক গত পরশুই সংসদে একটা নোটিশে ওটাকে গণ অভ্যুত্থান বলেছেন। গণ অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না। আর আমি যদি এটাকে বিপ্লবও ধরি, তাহলে বিপ্লব পরবর্তী সরকার এটা গঠিত হয় নাই, এটা জাতীয় বিপ্লবী সরকার হয় নাই। তার শপথ গ্রহণ প্রক্রিয়া, তার সরকার গঠন প্রক্রিয়া সবই ভুল ছিল। আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছিলাম, যে কারণে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, শেখ হাসিনা পালিয়ে গেলেন কিন্তু তিনি রাষ্ট্রপতি থেকে গেলেন, এবং সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী তারা এটাকে বৈধতা দিলেন। কি বৈধতা? এই শেখ হাসিনার অনুপস্থিতি, পালিয়ে যাওয়াটা, এটাকে সাংবিধানিকভাবে এটা রেগুলার করলেন। ফলে আমরা বললাম বিপ্লব, কিন্তু আমার বিপ্লবটা বেহাত হয়ে গেল, যে কোনো কারণে আমরা মেনে নিছি। আমাদের নাহিদ, আমাদের আসিফ, তারাই কিন্তু শপথ গ্রহণ করেছে।
বঙ্গভবনে গিয়া ওই সংবিধানের অধীনে এই সব অধীনে। সংবিধান ছুঁয়ে, জি এবং শুধু ছুঁয়ে না, ওই দুটি রাষ্ট্রপতির- শপথ করেছেন তারা। একটি শপথ হইল গোপনীয়তার, আর একটা হইল এই সংবিধানের রক্ষণ এবং সমর্থন বিধান করার। তাহলে গলত কিন্তু নানান জায়গায় আছে। আপনার আমি প্রথম দিনেই এই বিষয়ে একটা লেখা আমার বড় ব্যানারেই ছাপা হয়েছিল। আমি বলেছিলাম এটাকে 2-3 ভাবে এটাকে করা যাবে। একটা হলো এটা বিপ্লবী সরকার করতে পারে, তাহলে বা গণ অভ্যুত্থানের বিপ্লবী সরকার করতে পারে, তাহলে একটা জাতীয় গণ অভ্যুত্থান ঘোষণামালা দিয়া বা বিপ্লব ঘোষণামালা দিয়া, যেমন মার্শালের সময় কি হয়, সামরিক আইন বিধিমালা দিয়ে রাষ্ট্র চলে। তাহলে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান আন্তর্জাতিকভাবে একটা বিপ্লব, এটা জনগণের বিপ্লব, জনগণের অভ্যুত্থান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সে সংবিধানের উপরে, হ্যাঁ, জনগণের অভিপ্রায় নিয়ে কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। ফলে সে বিধিমালা দিয়ে সেই এই সরকার চালাইতে পারত এবং নতুন সংবিধান প্রণয়ন করতে পারত। কিন্তু তারা শুরুতেই এটা ভুল করেছে। এই শপথটা বঙ্গভবনে না গিয়ে শহীদ মিনার হইতে পারত, জনগণের সামনে হইতে পারত, সেটাও হয় নাই। ফলে ভুলে আমরা কিন্তু ভরা। এখন আমরা এটা সাংবিধানিক পরিষদ করব না সংবিধান সংশোধন করব, এগুলো নিয়ে তর্ক করতে পারবো। কিন্তু আমার মূল জায়গাটা হইল আমি কি কি চাই, প্রক্রিয়া ভিন্ন হোক, চাওয়ার মধ্যে অক্ষমত হয়েছে কিনা। আচ্ছা, যদি চাওয়ার মধ্যে অক্ষমত হয়, আপনারা যে প্রক্রিয়া করেন কাজটা করে ফেলান। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আচ্ছা। এবার আপনার কোনো প্রশ্ন? আচ্ছা, না আমি একটু তাজুল ইসলাম আপনার কাছে একটু বিচার প্রক্রিয়া নিয়ে, যেহেতু টপিকটা আমরা শুরু করেছিলাম যে আজকে জুলাই শহীদ দিবস বলা হচ্ছে, আবু সাইদের বিচার ইতিমধ্যেই আমরা দেখলাম, রায় দেখলাম। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন যে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো প্রয়োজন দেখছেন না। আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করেছে। এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং উচ্চ আদালতে বর্তমান যে অবস্থা, এই রায় উচ্চ আদালতে টিকিয়ে রাখা বা দ্রুত কার্যকর করার ক্ষেত্রে কোনো আইনি চ্যালেঞ্জ দেখেন কিনা? আমি কোনো চ্যালেঞ্জ দেখি না। যেটা করা দরকার, যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে সেখানে বলা হয়েছে যখনই আপিল করা হবে সেই আপিলটা স্ট্যাটিউটরি পিরিয়ড হচ্ছে 60 দিনের মধ্যে নিষ্পত্তি হতে হবে। সুতরাং চিফ প্রসিকিউটরের কার্যালয়ের এখন দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টে এই বিষয়টা উত্থাপন করা, যে আইনের কথাটা স্মরণ করিয়ে দিয়ে 60 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করলেই এটা যথেষ্ট হবে। সাজা যেটা হয়েছে, যে এভিডেন্স এখানে দেয়া হয়েছে, খুব এটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। বরং সাজা যদি প্রসিকিউশন আপিল করতেন তাহলে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল। সুতরাং এই আপিলটা 60 দিনের মধ্যে যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে সাজা কার্যকরের ব্যাপারে আর কোনো বাধা থাকে না। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হলো যে মামলার রায় হয়েছে, ঠিক আছে, কিন্তু আসামি যারা তাদের তো প্রায় সবাই পলাতক, এবং রায় কার্যকর হতে দেখার আগেই যদি আবু সাইদের অসুস্থ বাবা মা মারা যান, এই বিলম্বিত বিচারের নৈতিক সার্থকতা এইটাই বা কতটুকু থাকে? আমি আপনার এই কথার সাথে আংশিক একমত। এটা বিলম্বিত বিচার আপনি বলবেন কিভাবে? আপনার আসামি পালিয়েছে কবে? 5ই আগস্টে। তখন তো ট্রাইব্যুনাল গঠিতই হয় নাই। তো আসামি যখন পালিয়েছে বাংলাদেশ থেকে, প্রধান আসামি শেখ হাসিনা সহ মন্ত্রী পরিষদের যারা সদস্য তারা 5ই আগস্টে পালিয়ে গেছেন। পুলিশের যে সমস্ত সদস্যরা ছিলেন তারাও 5ই আগস্ট এবং পরবর্তী সময় একের পর এক পালিয়ে গেছেন। যখন ট্রাইব্যুনালের প্রসিকিউশন বা ট্রাইব্যুনাল দায়িত্ব গ্রহণ করেছে তখন অধিকাংশ আসামি দেশের বাইরে। তারপরে বিচার হয়েছে, তারপরে মামলা হয়েছে, তারপরে তদন্ত হয়েছে, তারপরে বিচার হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে বিচার হয়েছে। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মতো একটা কমপ্লেক্স অপরাধের তদন্ত এবং বিচার সম্পন্ন করা, যে এটার একটা ভলিউম, যে পরিমাণ আসামি, যে পরিমাণ ভিকটিম, যে পরিমাণ এভিডেন্স, এইটাকে একসাথে করে একটা মার্ডার কেসের তদন্ত 12 বছরে শেষ হয় না, একটা সিঙ্গেল মার্ডারের। আর এখানে 1400 বা 2000 মানুষের হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার, সেইটা যে সময়ের মধ্যে বিচারটা সম্পন্ন হয়েছে এটা আপনাকে দ্রুততম সময়ের মধ্যে বলতে হবে। এখন আসামি যে পালিয়ে গেছে, এখন রাষ্ট্রের দায়, এটা বিচার বিভাগের হাতে আর নাই। এখন বিচার বিভাগ তার রায় দিয়েছে, রাষ্ট্রকে এখন এই আসামিদেরকে ধরে এনে সাজা কার্যকর করতে হবে। এইটা যদি ব্যর্থতার প্রস্তুত হলেন তাহলে এটা রাষ্ট্রের ব্যর্থতা হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা হবে। এটা বিচার বিভাগের কোনো ব্যাপার না। আচ্ছা, এখন আমরা চাইবো যে বিচার বিভাগ তার কাজটা করেছে, এখন রাষ্ট্র তার দায়িত্ব পালন করুক। বিশেষ করে প্রধান আসামিকে এক্সট্রাডিশনের যে চুক্তি আছে ইন্ডিয়ার সাথে, তাকে ফিরিয়ে আনা হোক
এবং আনার ব্যাপারে রাষ্ট্র আরও বেশি এনগেজড হওয়া দরকার। রাষ্ট্রের যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার সেইটা দৃশ্যমান হচ্ছে না। আচ্ছা। এটা ফ্রাস্ট্রেশনের জায়গাটা। আচ্ছা। আমি মনে করি যদি প্রধান আসামির সাজাটা কার্যকর করা যায় তাহলে ক্ষোভ ক্রমশ কমতে থাকবে। আচ্ছা। কারণ সব কিছুর নিউক্লিয়াস ছিল শেখ হাসিনা। আচ্ছা। তার মৃত্যুদণ্ড হয়ে আছে, তাকে ফিরিয়ে আনাটা অসম্ভব জরুরি। আচ্ছা, জনাব সালেউদ্দিন, আমরা আরেকটা প্রসঙ্গ আজকে আমরা বলেছিলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হত্যাকাণ্ডের পর এই মামলার অন্যতম অভিযুক্ত যিনি, তাকে আজকে গ্রেফতার করা হয়েছে। তিনি হচ্ছেন আজকে তাকে গত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। সেখানে আজকে যেহেতু তিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, তাকে সেনাবাহিনীর যেই বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়া তাদের কাছে আবার হস্তান্তর করেছে ডিবি। প্রশ্ন হচ্ছে, অনেকগুলো প্রশ্ন আসলে এখানে, যেটা জিয়া হত্যার পর সামরিক আদালতে বিচার দ্রুত শেষ হয়, বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সেনা কর্মকর্তাদের বিচার করা হয়, 13 জন যে সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে যে এর আগে বিএনপিও পাওয়ারে ছিল, সেই সময়ও কেন এই আসামিকে ধরা গেল না, বা সেই সময় কি তারা সিরিয়াস ছিল না? মানে এই জায়গায় কোনো ঘাটতি দেখেন কিনা? কিছু ঘাটতি এটা মনস্তাত্ত্বিক। কেন জানেন? সেনাবাহিনীর বিষয়ে সবসময় জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বা দেশ একটা স্পর্শকাতরতার মধ্যে ভুগে। তাজুল ভাই ওনার আমলেই আয়নাগড়ের বিচার হবে কি হবে না, এবং ওই ট্রাইব্যুনালে হবে কি না, এই জন্য অনেক ফাইট করতে হয়েছে। শেষ পর্যন্ত ওনাদের অনর মনোভাবের কারণে সেনা কর্তৃপক্ষ আসামিদেরকে হস্তান্তর করতে বাধ্য হয়েছে। ফলে রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি কতটুকু মজবুত এবং জনগণের সমর্থন কতটুকু আছে, আয়নাঘর নিয়ে একটা জাতীয় একটা বিবেক তৈরি হয়েছে, জাতীয় বিবেক, যে বিচার হইতে হবে। ফলে এই যে স্পিডটা ছিল, এই স্পিডের কারণে উনাকে এই লড়াইটা করতে সহজ হয়েছে। উনি হয়তো ভালো বলতে পারবেন। তা আমরা 1975 সালে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর, বা এটা দুইভাবেই হয়, যে একটা ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর বা সফল সেনা অভ্যুত্থানই, এটা নিয়ে অনেক আছে, পর দেশ একটা বিশৃঙ্খলার মধ্যে ছিল। আমাদের গণতান্ত্রিক শাসন, আমাদের মার্শালের মধ্যেই ছিলাম। আমাদের গণতান্ত্রিক শাসন আসলে 90-এর পর থেকেই শুরু হয় মূলত। যদিও জিয়া রহমান সাহেবের আগে দুটি ইলেকশন হয়েছে, একটা রাষ্ট্রপতি, একটি সংসদীয় নির্বাচন। ফলে এই হত্যাকাণ্ডটা নিয়ে যদি একটু বলেন, আমাদের প্রজন্ম অনেকেই এই হত্যাকাণ্ড নিয়ে পরিষ্কার তথ্য জানে না। আমি এটা বলি, কেন? আমি আপনাকে এই প্রেক্ষাপটটা বললাম, কিন্তু আপনি যেটা বললেন জিয়া হত্যার বিচার হয় নাই, জিয়া হত্যার কোনো মামলাও হয় নাই, এটা বিচার হয়েছে। তাজুল ভাই বুঝতে পারবেন, এটি একটি বিদ্রোহের বিচার হয়েছে, কোর্ট মার্শাল। জি, এটা কোর্ট মার্শালে আর্মি অ্যাক্টের 31 ধারায় এই বিচারটা হয়েছে। কি বিচার? যে সেনাবাহিনীর বিধিবিধান লঙ্ঘন করে এরা বিদ্রোহ করে একজনকে হত্যা করেছে, এই বিদ্রোহের বিচার হয়েছে। জিয়া হত্যার বিচার হয় নাই। না, কিন্তু এখানে আমি আবার শেষ করি, জিয়া হত্যার সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে মঞ্জুর হত্যারও বিচার এবং রহস্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দুটি বিচার যদি, বা এ নিয়ে যদি, জনগণ কিন্তু জানে না কোথায় কিভাবে বিচার হইলো, যেহেতু এটা প্রকাশ্যে আদালতের বিচার হয় না, এবং তার সমস্ত দলিল কিন্তু প্রকাশিত না, ফলে একটা বিচার হয়েছে। তো যে বিচারে সম্ভবত 13 জন লোকের ফাঁসি হয়েছিল, তার মধ্যে 12 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, একজনের কার্যকর হয় নাই, তিনি সম্ভবত এই মুজাফফর, উনি তৎকালীন সময় মেজর ছিলেন। তো এইটা আসলে কি, এই ধরনের একজন রাষ্ট্রপতি যাকে হত্যা করা হয়েছিল, তিনি একজন বেসামরিক ব্যক্তি ছিলেন, তখন তিনি সেনাবাহিনীর লোক ছিলেন না। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ওনার বিচার কিন্তু বেসামরিক আদালতে হয়েছে, এবং এটার মধ্যে সেনাবাহিনীর লোকগুলাই জড়িত ছিল। এ নিয়ে অনেক সেনা আইনে বিচার হবে নাকি আইনে বিচার হবে, এ নিয়ে অনেক তর্ক হয়েছে।
তো না, যেহেতু জিনা এই বিষয়গুলো সামনে আসে না যে এটা কি শুধুমাত্র ক্ষুব্ধ না, আমরা তো ওই কিছু তর্ক- কর্মকর্তার শুনুন, এই তর্কের জায়গায় যাওয়ার মতো রাষ্ট্র ছিল না, যে গণতান্ত্রিক পরিবেশ, যে সাংবিধানিক পরিবেশ, জি কথা বলার যে পরিবেশ, এইটা 24-এর গণ অভ্যুত্থানের পর যেরকম হয়েছে, হয়তো অনেকে বলবেন 24-এর গণ অভ্যুত্থানের পরে এটা লাগাম ছাড়া হয়ে গেছে, এরকমও বলবেন, কিন্তু এই অধিকার আগে 24-এর পর যেরকম অধিকার তৈরি হয়েছে, এই এমন অধিকার যে প্রধানমন্ত্রীর মেয়ের নামও অশ্লীল ছবি হয়, এরকম অধিকার হয়ে গেছে। তো 24-এর পরে যে অধিকার হয়েছে এটা আগে ছিল না, যে কারণে এটা নিয়ে আমরা এত জানি না। এই মুজাফফরকে 45 বছর আগের ঘটনা, তিনি পালিয়ে গিয়েছিলেন এবং এটা বলা হয় তিনি ভারতে ছিলেন, তারপর দেশে আসছেন। যেন একটা কথা দিয়ে শেষ করি, আপনি তাজুল ভাইয়ের কাছে যান। কেন আমি বলছি, জিয়া হত্যার দায়ে একজন কর্মকর্তা যুক্ত ছিলেন, তার নাম হচ্ছে আব্দুর রহমান। আচ্ছা 1983-84 সালে তিনি ফ্রান্সের রাষ্ট্রদূত ছিলেন, অভিযুক্ত একজন, পরিবর্তে হলে ফ্রান্সের রাষ্ট্রদূত হয়েছেন। তখন প্রেসিডেন্ট কে ছিলেন? এরশাদ। আরেকটা কথা বলা হয়, কেন জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়েছে জানেন তো? জি। এবং এই ময়নাতদন্তের রিপোর্টে আছে তার মাথায় একটা গুলি করে হত্যা করা হয়েছে। আর কাহিনী বানানো হয়েছে যে পালিয়ে যাওয়ার সময় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক হ্যাঁ উনি গণপিটুনিতে নিহত হয়েছে। এই যে মিথ্যার আশ্রয় নেওয়া হইলো, ওখান থেকে জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের থেকেই এই জিয়া হত্যার রহস্যটা লুকিয়েছিল। আচ্ছা এবং এটা সন্দেহ করা হয় জি যে এটার সঙ্গে HM এরশাদও যুক্ত ছিলেন। আচ্ছা জনাব তাজুল ইসলাম, আপনারা আসলে এই বিষয়টা কতদূর জানা যায় এবং এই প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে কিছু অনেক রকমের প্রশ্ন আছে। যেমন এটি কি শুধুমাত্র, তিনি যেভাবে বলছিলেন যে শুধুমাত্র কিছু কর্মকর্তা, ধরেন চট্টগ্রামের যিনি প্রধান ছিলেন তার অধীনে যেসব কর্মকর্তারা ক্ষুব্ধ ছিলেন তারাই কি এরকম একটা ঘটনা ঘটালেন? জেনারেল মঞ্জুরের কথা আসছে, তার প্রকৃত ভূমিকা সে সময় কী ছিল? আদালতে যদি তাকে তোলা যেত তাহলে কি কি জানা যেতে পারতো? এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের অবজারভেশনটা আমাদেরকে একটু বলবেন। দেখুন, এটা ইতিহাসে আমাদের এই জেনারেশন আসলে ভুলেই গেছে। 81 সালের 30 মে সম্ভবত শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়। জি চট্টগ্রাম সার্কিট হাউসে যখন তিনি অবস্থান করছিলেন, তাকে সেনাবাহিনীর একটা অংশ চট্টগ্রামের এরিয়া কমান্ডার জেনারেল মঞ্জুরের নির্দেশে তাদেরকে হত্যা করা হয়। এইটাই হচ্ছে প্রতিষ্ঠিত ধারণা। জি কিন্তু আপনাদের সবার মনে রাখতে হবে বা আমাদের এই ইতিহাসটা জানা দরকার যে জেনারেল জিয়া সেখানে গিয়েছিলেন বিএনপির আভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য। জি এবং অনেক সতর্কবার্তা ওনাকে দেওয়া হয়েছিল যে তিনি যেন এইভাবে না যান। এবং কর্নেল ওলি সাহেব কিন্তু সেদিন একটা পাবলিক মিটিংয়ে বা প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে আমি জিয়াউর রহমান সাহেবকে বলেছিলাম ওই সময় এইভাবে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে। কারণ ধারণা করা হয় যে এটার পেছনে যেমন দলীয় কোন্দল মেটানোর কারণে এটা একটা কথা আছে, এবং জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত অফিসার জড়িত ছিল তাদেরকে কোর্ট মার্শালে যেমন হত্যা করা হয়েছে, মেইন আসামি মঞ্জুর এইভাবে তাৎক্ষণিকভাবে মারা যায় এবং মঞ্জুর হত্যার জন্য একটা মামলা হয়েছে যতদূর আমার মনে পড়ে। কিন্তু এইটার সাথে যদি শুধুমাত্র সামরিক বাহিনীর যে সমস্ত উশৃঙ্খল সদস্যর বিচার হয়েছে, এর বাইরেও অনেক কিছু ছিল। কারণ তার কয়েকদিন আগেই কিন্তু শেখ হাসিনা দেশে ফেরেন এবং জিয়াউর রহমান সাহেবের সেই সময় দেশপ্রেম, তার ভারতের ব্যাপারে তার যে রাজনৈতিক দর্শন ছিল, তিনি যে সমস্ত স্টেপসগুলো নিয়েছিলেন সেগুলোর কারণে প্রতিবেশী রাষ্ট্র সে সময় মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়েছিল তার প্রতি। এবং এগুলো কিন্তু আলোচনায় আছে যে এটার পেছনে ভিনদেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তৎপরতা ছিল। এগুলোকে উদ্ঘাটনের জন্য আসলে কোনো ইফেক্টিভ পদক্ষেপ আমরা কিন্তু দেখতে পাইনি। জি সে কারণে ক্রিমিনাল কেস কখনো তামাদি হয় না। সুতরাং আমি মনে করি যে এই বিষয়গুলো উদ্ঘাটনের জন্য একটা জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের ব্যাপারে একটা রেগুলার মামলা হয়ে এগুলোর তদন্ত হতে পারে, এখনও সেই সুযোগ আছে। মার্শাল ল কোর্টে অর্থাৎ কোর্ট মার্শালে সেনা সদস্যদের যেটা বিচার হয়েছে সেই বিচার হতেই পারে, কারণ হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা যদি তাদের ফোর্সের ইউনিফর্ম থাকা অবস্থায় ডিসিপ্লিন ব্রেক করে তারা যে সমস্ত করবেন সেগুলোর ব্যাপারে তো জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন, তার মানে সেই অর্থে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। তো সেনা সদস্যরা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে বিদ্রোহ করে হত্যা করেছে, সেখানে কোর্ট মার্শাল হতে পারে এবং সে শাস্তি তো তাদের দেওয়ার এখতিয়ার আছে।
কিন্তু যে জিনিসটা আনঅ্যাড্রেসড রয়ে গেছে সেটা হচ্ছে যে এর পেছনে আর কোনো শক্তি ছিল কিনা। জি। নিশ্চিতভাবেই ধারণা করা যায় যে এটা অনেক বড় ষড়যন্ত্র। একজন এত পপুলার রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছিল, পেছনে অনেক কিছু ছিল, সেটা উদ্ঘাটনের চেষ্টা করা যায়নি, কারণ সেই সময় এরশাদ সাহেবের সরকার ছিল, তারা এই ব্যাপারে আগ্রহী ছিলেন না। সে কারণে আমি মনে করি যে এখনো সেই জিনিসটাকে উদ্ঘাটনের জন্য একটা রেগুলার মামলা করে অন্তত করা যেত। কোর্ট মার্শালে যাদের শাস্তি হয়েছে হয়েছে, কিন্তু তার বাইরে সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে আইনগত কোনো সমস্যা নেই। আচ্ছা। এটা এই প্রজন্ম জানতেই পারে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে ডক্টর নারায়ণ ইসলাম খান তিনি যুক্ত হয়েছেন। আমরা আলোচনা করছিলাম আসলে দুটি বিষয় নিয়ে। শেষেরটি আপনি যদি একটু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে আজকে একজন আসামি অভিযুক্ত তিনি গ্রেফতার হলেন এবং অনেকগুলো প্রশ্ন আসলে, অনেক প্রশ্নের উত্তর কি এখন পাওয়া সম্ভব? যেটি আলোচনা একটু শুনলেন যে অনেক প্রশ্নের উত্তর কি এই প্রজন্ম পেতে পারে, সেই 1981 সালের ঘটনা। আসলে এই প্রজন্মের কাছে তো জিয়াউর রহমানকে বিলীন করে দেওয়ার চেষ্টা চলেছিল, তাই না? আমরা দেখেছি যে যে ছেলেটির বয়স এখন 17, সে জানে হচ্ছে যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন। এই ন্যারেটিভটাই তো তৈরি করা হয়েছে। এই ন্যারেটিভটা গত 17 বছর ধরে বিএনপি, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান তাদের এগেইনস্টে তৈরি করা হয়েছে। তাহলে এটা সত্য যে অনেক প্রশ্ন, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার দায়টা কিন্তু জাতি হিসেবে আমাদের, যারা আমাদের সন্তান, যারা 17 বছর একটা সাপ্রেশনের মধ্যে ছিল, আমরা যারা আরও আগে জন্মেছি, আমরা হয়তো একটা সত্য জানি, কিন্তু বাংলাদেশের দুঃখটা হচ্ছে এটাই যে বাংলাদেশে প্রতি সময় ইতিহাস নিয়ে এমন খেলা চলেছে যে সত্যটা আসলে কখনোই কারোর সামনে আসে না। আমি আশা করব যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন, কেন এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 3 বছর শাসনকাল বাংলাদেশের সবচেয়ে স্বর্ণযুগ বলা হয় তাকে, সেই সময়টার গৌরব উজ্জ্বল সময়টা আমাদের জাতির কাছে তুলে ধরতে হবে। তো যে অনেক দিন পরে হলেও 45 বছর উনি নাকি পলাতক ছিলেন, নাম বদলেছিলেন, ভারতে ছিলেন, বাংলাদেশে এসেছেন, ধরা পড়েছেন, এটা ভালো। তবে এটার সাথে সাথে এটাও বলা প্রয়োজন যে আপনি বেগম খালেদা জিয়াকেও দেখবেন, জনাব তারেক রহমানকেও দেখবেন, উনি ওই দিনে ওনার একটি বক্তব্যে বলছিলেন যে আমাকে যারা আমার হাড় ভেঙে দিয়েছে তাদের যদি আমি প্রতিশোধ নেই তাহলে হাড় তো আর জোড়া লাগবে না। বিচারের জায়গায় হবে, যে কথাটি তাজুল সাহেব বলছিলেন যে কোর্ট মার্শাল হয়েছে, অন্য একটা কেস করে এটা করা যেতে পারে, সেটার গতিতেই চলবে। তবে আমি বিশ্বাস করি এই মুহূর্তে যে সরকারটি ক্ষমতায় আছে, যে দলটি আছে, সেই দলটি মানবিকতার জায়গা দেখানো পছন্দ করে। প্রতিহিংসার বদলে সেই দলটি এমন একটি জায়গায় যেতে চায় যে আসলে যে কোনো কিছুর পাশাপাশি ক্ষমাটাও একটি সুন্দর জিনিস। তবে এটা সত্য যে যেহেতু একটি হত্যাকাণ্ড, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো হত্যাকাণ্ড, অথবা শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন, বাংলাদেশের প্রতিটি হত্যাকাণ্ড, যেমন আজকে জুলাই শহীদদের দিবস, তাই না? প্রতিটির বিচার হতে হবে, কিন্তু বিচারের জায়গায় চলবে, তবে কোনো প্রতিহিংসা নয়, বা এটাকে খুব বড় করে ইস্যু। এইখানেও কি আপনি প্রতিহিংসার বিষয়টাই নিয়ে আসবেন, নাকি এইখানে অনেকগুলো প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কি এত সিম্পল ঘটনা যে কিছু সেনাবাহিনীর কয়েকজন সদস্য তাদের মনে হলো তারপরে তারা হত্যাকাণ্ড ঘটালো? না, এটা তো আসলে শুধুমাত্র ইন্টারনাল ছিল নাকি এক্সটার্নাল কোনো ফোর্স ছিল? কারণগুলো আসলে কি কি থাকতে পারে সেই বিষয়গুলো সামনে আসে নাই কোনো সময়, সেইভাবে সামনে আসে নাই বা আনতে দেওয়া হয়নি। সেটাই কিন্তু আমি প্রথমে বললাম যে ইতিহাস মানে মুছে দেওয়া অথবা বিকৃত ইতিহাস তৈরি করা একটা ট্রেন্ড বাংলাদেশে সবসময় ছিল, এবং সেটি আছে। সেই জায়গা থেকে যে আমি প্রতিহিংসা বা এটা বলতে এই পার্টিকুলার ইস্যুকে বুঝাইনি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে অবশ্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেরে ফেলা তো গুটি কয়েক সেনাবাহিনী বা পদায়ন হয়নি, বা সেনাপ্রধান হতে পারেনি, বা তখন ওই মুহূর্তে আসলে বাংলাদেশ আর্মিতে কয়েকটা ভাগ ছিল না, একটা ভাগ ছিলেন যারা সম্মুখ সারিতে মুক্তিযুদ্ধ করেছেন, একটা ভাগ ছিলেন পাকিস্তানে ছিলেন, তাই না? বা যে ভাগটি পাকিস্তানে ছিলেন তাকে ফেরত আনার জন্য কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কথা বলেছেন। সেইখান থেকে প্রেসিডেন্ট তখন হুসাইন মোহাম্মদ এরশাদ তখন চিফ হলেন। তো ইন্টারনাল প্রবলেম তো আছে, কিন্তু এটা তো এত সরল না যে শুধুমাত্র কয়েকজনের মনোবেদনার কারণে আপনি একজন প্রেসিডেন্টকে, এত জনপ্রিয় প্রেসিডেন্টকে মেরে ফেললেন। এটা অবশ্যই কোনো কারো না কারো হাত তো আছেই। তো সেটার সঠিক তথ্য, আমার যুক্তিটা হচ্ছে সেটাই যে বাংলাদেশ এমন একটি জায়গায় এই মুহূর্তে আছে, আমি মনে করি যে এই সরকার, আমি দেখলাম যে পাঠ্যপুস্তকে সংযোজন বিয়োজন চলছে, তো আমি একটা স্পষ্ট বার্তা, যেহেতু আমি ওখানে কাজ করি, দেখলাম যে ইতিহাস যেমনই হোক না কেন, সত্য ইতিহাসটাই মানুষের সামনে তুলে ধরতে হবে। তো ইতিহাসের দায়বদ্ধতা থেকে শুরু করে যিনি ধরা পড়েছেন তার বিচারের গতিও যেমন চলতে থাকবে, এবং সেটার সাথে সাথে যেটি করা খুব প্রয়োজন সেটা হচ্ছে যে সত্য ইতিহাস কেন এটা হয়েছিল সেটা জানার অধিকার আসলে জাতি হিসেবে আমাদের সবার আছে, আমি এটা মনে করি। আচ্ছা, সালেউদ্দিন, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে
এই ৪৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার ঘাতককে গ্রেফতারের ঘটনা, এটা কি প্রমাণ করে যে বাংলাদেশে অপরাধে পার পাওয়া গেলেও একটা সময় আইনি বিচার হবেই, নাকি এইটাও প্রমাণ হয় যে না, এটা বিচার মানে একটা দৈন্য দশা আর কি আমাদের, যে বিএনপি ক্ষমতায় থাকার পরও ওনার বিচারটা ওই সময়ও করা যায় নাই? হ্যাঁ, সেটাই আমি এই জন্য আগে বলছি জিয়া হত্যার বিচার কখনো হয় নাই। এই জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হওয়া উচিত প্রথমে, যে সমস্ত আমাদের ইনকোয়ারি একটা 1956 সম্ভবত তাজুল ভাই এখানে আছে, ইনকোয়ারি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956, এর অধীনে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করা উচিত। ইতিহাস তো মানুষের জানা দরকার, বিচার করেন আর না করেন। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখন তো অনেক পুরনো ঘটনা, অনেকেই মারা গেছেন, 2-1 লোক তো বেঁচে আছেন। যে হত্যার সঙ্গে জড়িত একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন, গিয়াসউদ্দিন গফরগার, সেই বিখ্যাত লোকটা। হ্যাঁ, তো আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হওয়া দরকার, শুধু জিয়া হত্যা না, জেনারেল মঞ্জুর হত্যার। জেনারেল মঞ্জুর হত্যাটা নির্মম পরিহাস, এটা শতাধিকবার আদালতে তারিখ পড়েছে, চূড়ান্ত বিচারে গেছে, রায় হয় নাই, এখন হিমাগারে চলে গেছে। জানা, এই জন্য আমাদের সেই অজানা কাহিনীগুলো উদ্ঘাটনের জন্য, যেমন আমরা আয়নাগর কিভাবে করলাম, গুম কমিশনের মাধ্যমে, তাই তো তাজুল ভাই? পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাকিটা করেছে। গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত দল এই তদন্ত কার্যক্রম পরিচালনা করে। আমরা যদি এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনটা গঠন করতে পারি 6 মাস সময় দিয়ে, তারা যে প্রতিবেদন দিবে সেই প্রতিবেদনের আলোকে আমাদের ফৌজদারি যেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী মামলা হতে পারে। তো এগুলো হওয়া দরকার, কারণ প্রত্যেকটা ঘটনারই জি নিষ্পত্তি হওয়া আচ্ছা দরকার। আচ্ছা, আমাদের হাতে সময় একদম কম, যদি জি, আপনি যদি বলেন যে এই বিষয়টা কিভাবে খোলাসা হবে মানুষের কাছে, বিশেষ করে। আমি প্রথমে আমি যদি ওনার নাম ভুল না করি, ডক্টর নাহারিন জি, ওনার যে একটা কথায় ওইটা একটু হালকা জবাব দেওয়া দরকার মনে করছি। একটা হচ্ছে যে প্রতিশোধ এবং বিচার কিন্তু এক জিনিস নয়। প্রতিশোধ মানে হচ্ছে যে আপনাকে কেউ চর মেরেছে, আপনি একটা পাল্টা চর মারলেন অথবা একটা লাথি মারলেন, কিন্তু ফৌজদারি অপরাধ কম্পাউন্ডেবল না, মার্ডার কম্পাউন্ডেবল না, মানে মীমাংসাযোগ্য, আপোষযোগ্য না। তারেক রহমান সাহেব যেটা বলেছেন ওনার উদারতার জায়গা থেকে বলেছেন, উনি ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেবেন না, ঠিক আছে, কিন্তু রাষ্ট্র তার উপরে যে বর্বরতা চালানো হয়েছিল সেটার বিচার করতে দায়বদ্ধ। জিয়াউর রহমান সাহেবকে হত্যা করা হয়েছে, যে কাউকে, যদি আপনি জানেন যে মার্ডার কেসে সন্তানকে হত্যা করা হয়েছে, মা এসে যদি বলেন আমি বিচার চাই না, কিন্তু রাষ্ট্র তারপরেও থামতে পারবে না, রাষ্ট্রকে বিচার করতেই হবে। কারণ এই অপরাধ যদি আপনি প্রতিকারবিহীন রাখেন তাহলে অপরাধ বারবার ঘটতে থাকবে এবং রাষ্ট্র অনিরাপদ হয়ে যাবে, সমাজ সভ্য থাকবে না, এটা সমাজ আর সমাজই থাকবে না। সুতরাং প্রতিশোধের কথা ভিন্ন, এই ন্যারেটিভটা দিয়ে কিন্তু বিচারের জিনিসটাকে হালকা করে ফেলা উচিত নয়। প্রতিশোধ নিবেন না সেটা ভিন্ন কথা, কিন্তু বিচার রাষ্ট্র সভ্য কিনা, রাষ্ট্র টিকে থাকবে কিনা, তার মূল কথা হচ্ছে সেই রাষ্ট্রের বিচার আছে কিনা। সুতরাং বিচার করতেই হবে। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম, ইনি অভূতপূর্ব জনপ্রিয়তা ছিল। তাকে হত্যার ব্যাপারে জাতীয় আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্রের কথা আমরা শুনেছি। তার মতো একটা রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে কোনো সিম্পল কারণে, এটা কখনোই হতে পারে না। যে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে পরাভূত দেখতে চায়, তাদের করদ রাজ্য হিসাবে দেখতে চায়, বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্ব নিয়ে কোনো নেতা বেড়ে উঠুক, এইটা যারা চায় না, তারা এর পেছনে থাকার সম্ভাবনা আছে। ভবিষ্যতে আমাদের রাষ্ট্রনায়কদেরকে যে ওই শক্তি আবার নিশ্চিহ্ন করে দেবে না তার কোনো গ্যারান্টি তো নাই। এই কারণে রাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপদ করার স্বার্থেই এই জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল এটা বের করা জরুরি। সালেবার সাথে আমি আংশিকভাবে একমত, কমিশন অফ ইনকোয়ারি একটা হতেই পারে, কিন্তু এটার নিষ্পত্তি করতে হলে আপনি ফৌজদারি মামলা করতে হবে, যেটা কখনো হয়নি। এবং পাশাপাশি জেনারেল মঞ্জুর হত্যার মামলার কথা যেটা বলেছে, এই মামলাটা নিষ্পত্তি হয়নি, এটাও লাইমলাইটে আনা উচিত। কারণ মঞ্জুরকে যা কারা মেরেছে ওইটা থেকেই পাওয়া যাবে জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের সাথে কি মোটিভ জড়িত ছিল। আচ্ছা, এই জিনিসগুলো আলোতে সেটাকে এতদিন পরে এসে বের করা সম্ভব? শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার অত বছর পরে এফআইআর হয়েছে, এটাও সম্ভব। ফৌজদারি মামলা তামাদি হয় না, কখনো বার্ড বাই লিমিটেশন হয় না। 100 বছর পরে এটা বিচার হতে পারে, কিন্তু বাংলাদেশে এখন যেহেতু অনুকূল পরিবেশ আছে, সরকার আছে, যতদূর সম্ভব এই সাক্ষ্য প্রমাণ এনে, এটা বিএনপির প্রয়োজনে না, বেগম জিয়া বা তারেক রহমান সাহেবের পরিবারের প্রয়োজনে না, আমাদের জাতির স্বার্থে, আমাদের প্রজন্মের স্বার্থে
এই দেশকে নিরাপদ রাখার স্বার্থে এটা বের করতে হবে এবং এটার বিচার করতে হবে। ডক্টর শাহরিন, এক মনে হয় মিনিট, হ্যাঁ, 1 মিনিট এটা বলতে হবে। তাজুল ভাই একটু সিলেক্টিভ ভাবে একটা শব্দ ধরে আমার কথা বলেছেন, উনি হয়তো আমার পুরো বক্তব্যটা শুনেননি। আমি বলেছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো হত্যাকাণ্ডের, এবং এই কথাটাও মেনশন করেছি যে আজকে যে জুলাইয়ের হত্যাকাণ্ড প্রতিটির বিচার হতে হবে। পরের কথাগুলো উনি আসলে শোনেননি। আমার পয়েন্টটা ছিল এটা, উনি এই নামটি উচ্চারণ করেছেন যে শেখ মুজিবুর রহমানের যে বিচার কার্য চলেছে, আপনারা দেখেছেন সেই বিচার কার্য নিয়ে কত ধরনের কত কিছু হয়েছে। হ্যাঁ, সোসাইটিতে ইনস্টেবল করার মানে আনস্টেবল হওয়ার অনেক ধরনের এলিমেন্ট কিন্তু তৈরি হয়েছে। আমি সেই জায়গাটাতেই বলতে চাই যে প্রতিটা বিচার হতে হবে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা তো হতেই হবে, এবং সঠিক ইতিহাস মানুষকে জানতে হবে। তার সাথে সাথে এইটা যাতে কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয় সেই জায়গাটাতে আমাদের দৃষ্টিপাত করতে হবে। সেখান থেকে আমি বলতে চেয়েছি যে জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন যে বিচারের জায়গায় চলবে, কিন্তু ব্যক্তিগত প্রতিশোধের জায়গাটা যাতে ওরকম করে না হয়, এখানে প্রতিশোধ না, বরং বিষয়টাকে রাজনৈতিকভাবে না দেখে এটা আইনগতভাবেই দেখতে হবে। আমার কথাটা সেটাই ছিল। আচ্ছা, আইনগতভাবে যদি দেখা হয়, তো এর সাথে কি যুক্ত করবেন যে সেনাবাহিনীর যে বিচার কার্যক্রম প্রক্রিয়া, সেখানে অনেক প্রশ্নের উত্তরই আসলে পাবলিক হয় না। সেই বিষয়টাকে, এটা যেহেতু একটা ঐতিহাসিক বিষয়, এই জিনিসটাকে সামনে আনার জন্য সালেহ ভাই যে কথাটি বলছিলেন যে একটা কমিশন করা যেতে পারে, আপনাকে এই বিষয়ে সাথে এটা তো আসলে সাধারণ নাগরিক হিসেবে আমরা বলতেই পারি, হ্যাঁ, কিন্তু আপনি জানেন যে সেনাবাহিনীরও একটা নিজস্ব আইন আছে। সেনাবাহিনীতে যারা থাকে তাদের বিচার তাদের কোর্ট মার্শালে হয়। সো এটা যেহেতু তাদের বিষয়, মানে তাদের যেহেতু সেনাবাহিনীর লোক, তাদের বিষয়, সেটা বাংলাদেশের আইন, বাংলাদেশের যারা নীতি নির্ধারণের জায়গা আছে তারা এটাকে ঠিক করবেন যে কোনটা করা দরকার বা কোনটা করা দরকার না। এবং তার সাথে সাথে আরেকটি কথাও যেটি তাজুল ভাই বলছিলেন যে পরিবার হিসেবে না, তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে যিনি আজকে ক্ষমতায় আছেন তার তো পিতা, তাই না? তো তার অনুভূতির জায়গাটা আমাদের সবার থেকে আলাদা, সেটিও নিশ্চয়ই বিবেচনায় আনবেন। আমি মনে করি যে সরকার ক্ষমতায় আছেন, সরকার বিচক্ষণ, মানে এনাফ ম্যাচিওর টু আন্ডারস্ট্যান্ড যে তাকে আসলে কি করতে হবে। তবে সাধারণ মানুষ হিসেবে আমরা এগুলো চাইতেই পারি। জি সালাউদ্দিন, আমরা জাস্ট 30 সেকেন্ড। না, উনি যেটা বললেন এটা সেনাবাহিনীর বিষয় না, কারণ একজন রাষ্ট্রপতি একজন বেসামরিক ব্যক্তি ছিলেন, জনগণের ভোটে নির্বাচিত ছিলেন। তার হত্যাকাণ্ডের বিচার সেনা আইনও হয় নাই, বেসামরিক আদালতও হয় নাই, হয়েছে একটা সেনা বিদ্রোহের শৃঙ্খলা ভঙ্গ যেরকম হয় সেনাবাহিনীর আর্মি অ্যাক্টের 31 ধারায় যে বিচারটা হয়েছে, মিটুনি বলে, সেইটা হয়েছে। কিন্তু আমরা এগুলা জানা দরকার ইতিহাসের স্বার্থে এবং ন্যায় বিচারের স্বার্থে। শুধু এই জিয়া হত্যা না, জেনারেল মঞ্জুর হত্যা, দুটো একসঙ্গে হওয়া উচিত। এর আগে ওই যে বললাম, তাজুল ভাই বলছেন ঠিক আছে বিচার হবে ফৌজদারি আদালতে, কিন্তু এর আগে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হওয়া উচিত। না হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হলে জাতি জানতে পারে আর কি। না হলেও কোনো অসুবিধা নেই, ফৌজদারি আদালতে বিচার হলে তদন্ত হবে, সেই তদন্তর ফলাফল জানা যাবে। তা আমরা জাতি জানতে চাই, ইতিহাসের সকল কিছু উন্মোচিত হোক। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্তই ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন।